আপনি একটা মিউজিকের ব্যান্ডও চালিয়েছিলেন, এই স্টোরিটা দিয়ে। আমাদের একটা অল অ্যাক্টর্স ব্যান্ড হয়েছিল। আমরা 9 জন বন্ধু মিলে শুরু করেছিলাম। আমাদের একটা সিডিও বেরিয়েছিল, আমরা বিএফজেতে পারফর্ম করেছি। তখন ওটা কিন্তু হাইয়েস্ট পেড ব্যান্ড ছিল, কিন্তু আমরা হাতে এত সামান্য টাকা পেতাম যে বলার কথা নয়। কারণ 9 জন অভিনেতার মধ্যে ভাগ করা ছাড়াও আরও কিছু আমাদের মিউজিশিয়ান বন্ধু বান্ধবরা থাকতো। এই থিয়েটারটা আপনার মানে ফিল্মে আসাতে কতটা সাহায্য করেছে বা অভিনয়টা শিখতে কতটা সাহায্য করেছে, আর আপনার থিয়েটারের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? সাহায্য করেছে বলতে সাহায্য করবে বলে কিন্তু থিয়েটারটা শুরু করিনি, বরং তখন এরকম একটা ব্যাপার ছিল, অভিনয় বিক্রি করব না। অনেক ধন্যবাদ রবিবাসরীয় বিকেলে এবং ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছেড়ে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। যাই হোক, আপনার সাথে তো অনেক ইন্টারেস্টিং গল্প হচ্ছিল। আমি কোথা দিয়ে শুরু করব, কোথা দিয়ে শেষ করব সে বুঝতে পারছি না। তবে প্রথম যেটা আমার জানার থাকবে, যেটা আমি নিজেও খুব ইন্টারেস্টেড হলাম এটা জেনে, যে আপনি একটা মিউজিকের ব্যান্ডও চালিয়েছিলেন। এই স্টোরিটা দিয়ে একটু শুরু করতে পারেন। চালিয়েছিলাম বললে অন্যরকম শোনাতে পারে। আমাদের একটা অল অ্যাক্টর্স ব্যান্ড হয়েছিল। আমরা 9 জন বন্ধু মিলে শুরু করেছিলাম। ইনিশিয়ালি 1-2 শো ছাড়া 8 জন পারফর্ম করতাম। ওকে। তো ওই ব্যান্ডটার নাম তখন ছিল কুইনাইন। এবার কুইনাইন তখন আমরা নানা রকম ব্যাখ্যা দিয়েছিলাম কেন কুইনাইন, কিন্তু অ্যাকচুয়ালি 9 জন ছিল বলে কুইনাইন। তার আগে কথা ছিল যে ওটা 10 জনের দল হবে, একজন সেখান থেকে পরে সরে যায়, তখন নাম ঠিক হয়েছিল টেন্টেটিভ। এবং পরে দলটা দীর্ঘদিন চলার পরে যখন নাকি আস্তে আস্তে দল ভাঙছে, অনেকেই দল থেকে বেরিয়ে গেছে বা সবাই তো অ্যাক্টর, কাজেই সবসময় 9 জনের ডেট ম্যাচ করানোটা মুশকিল হয়ে যেত। 4 জন মিলে আমরা 2টো পারফরমেন্স করেছিলাম। তখন দেওয়া হয়েছিল নাম ভুঁইফোর। এটা শুধুই কথার মজা, কিন্তু আমরা ওই সময়টা দারুণ এনজয় করেছিলাম। এবং এটা আমি বলছি ওই 2003, 4, 5 এইরকম সময়। তখন ওটা কিন্তু হাইয়েস্ট পেড ব্যান্ড ছিল, কিন্তু আমরা হাতে এত সামান্য টাকা পেতাম যে বলার কথা নয়। কারণ 9 জন অভিনেতার মধ্যে ভাগ করা ছাড়াও আরও কিছু আমাদের মিউজিশিয়ান বন্ধু বান্ধবরা থাকতো। তারা এখন সব বিরাট দিকপাল। আমাদের একটা সিডিও বেরিয়েছিল, আমরা বিএফজেতে পারফর্ম করেছি। আমরা নর্থ বেঙ্গল ট্যুর করেছি এবিপির হয়ে। তা সেটা মানে খুব একটা চমৎকার ব্যাপার ছিল। এবং আরেকটা দারুণ ব্যাপার হচ্ছে, আমাদের দলের নিজস্ব গান, আমরা অন্য কারো গান গাইতাম না, কিন্তু 27টা গান ছিল। কাজেই একটা নতুন ব্যান্ডের পক্ষে 27টা গান থাকা চারটিখানি কথা নয় বলে আমার মনে হয়েছে। তারপরে কালের নিয়মে ওটা সবাই অ্যাক্টর বলেও দলটা আলটিমেটলি খুব টিকলো না। তার কারণ হচ্ছে, প্রথমে ঠিক হয়েছিল যে সবাই গান বাজনার চর্চা করবে, একে আরেকজনকে ইনফ্লুয়েন্স করবে বা আরেকটু পরিপুষ্ট করবে। কিন্তু পরে যেটা হলো সেটা দেখা গেল যে আমি আর খরার 2 জন হচ্ছে একটু মানে সিনিয়র, আর বাকি যারা তুলনামূলকভাবে আমাদের থেকে একটু বয়স কম, তারা ঠিক সবসময় ওই চর্চাটায় অতটা উৎসাহ পাচ্ছে না। কাজে ক্ষেপের দল হয়ে গেল তখন। মানে শো এলে সবাই একসাথে গান বাজনা করি, আবার পুরোটা ভেঙে যায়, বসে বসে নিজেদের আর হচ্ছে না। কিন্তু ওই সময়টা দারুণ দারুণ কেটেছে। ধরুন, বা আমি যদি এটা বলি যে একটা আর্টিস্টিক্যাল জার্নি আপনার যে রয়েছে, একটা শিল্পী হিসাবে দীর্ঘযাত্রা, থিয়েটার, তারপর ফিল্ম, এই থিয়েটারটা আপনার মানে ফিল্মে আসাতে কতটা সাহায্য করেছে বা অভিনয়টা শিখতে কতটা সাহায্য করেছে, আর আপনার থিয়েটারের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? থিয়েটার তারপর ফিল্ম বলতে আমি কিন্তু থিয়েটার এখনো করে যাচ্ছি, মানে থিয়েটারটা বন্ধ হয়নি। মানে এখনো আমি 5টা আলাদা নাটকে এবং বিভিন্ন দল থেকে অভিনয় করি। সাহায্য করেছে বলতে সাহায্য করবে বলে কিন্তু থিয়েটারটা শুরু করিনি, বরং তখন এরকম একটা ব্যাপার ছিল, বা কিভাবে ঢুকেছিল জানি না, হয়তো কারো কাছে শুনেছিলাম, কথাটা ভাল লেগে গেছিল, অভিনয় বিক্রি করব না। কাজেই তখন তো আমরা যে গ্রুপ থিয়েটারে অভিনয় করতাম, যারা সদস্য ছিলাম, সেখান থেকে তো পেমেন্ট পাওয়া যেত না, টাকা পয়সার ব্যাপারটা থাকতো না, গ্রান্টের ব্যাপার নেই, দলের বিক্রি অত থাকতো না। এইসব এখন প্রকার প্রতিষ্ঠিত দলগুলো তখন তৈরি হচ্ছে, সবে গড়ে উঠছে। আমরা প্রায়শই বলতাম যে পিল পিল করে 2 জন
ঢুকে পড়েছে দর্শক, হ্যাঁ, মানে হাউসফুল তো দূরের কথা, অনেক পরে সেসব দেখেছি। তা সেই সব সময় নিজেদেরই পকেটের পয়সা চাঁদা তুলে দিয়ে হয়তো সেটের টাকা জোগাড় করতে হচ্ছে, প্রত্যেককে 25টা করে টিকিট বেচতে হচ্ছে, কি পেপারের বিজ্ঞাপন এর টাকা জোগাড় করতে হচ্ছে, এবং অন্যান্য খাটাখাটিও করতে হচ্ছে। মানে নিজের থিয়েটারের দলের পোস্টার, নাটকের পোস্টার নিজেরাই মারছি রাস্তায় ঘুরে ঘুরে রাত্রিবেলা, এইগুলোও হয়েছে। তার পরবর্তীকালে সেই সময়টায় ওই থিয়েটার করতে করতে একটা চাকরি, একটা কোম্পানিতে বছর 3 চাকরি করেছিলাম। কত সাল তখন? 90 থেকে 93, 92, 90 থেকে 92 এন্ড, 3 বছর। তাই 3 বছর চাকরি করতে করতে আমার মনে হলো যে সাফোকেট করছে, চাকরিটা করতে পারছি না, তো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে মনে হলো তাহলে যদি আমি আর অন্য কোনো চাকরিতে না ঢুকতে চাই, তাহলে আমাকে ওই অভিনয়টাই বিক্রি করতে হবে। এই ভেবে তখন আস্তে আস্তে চেষ্টা করা যে ওই থিয়েটারের পাশাপাশি আমি আর কি করে অন্য কাজটা করতে পারি। কিন্তু তখন তো এত ওটিটি প্ল্যাটফর্ম তো দূরস্থান, চলচ্চিত্র অনেক দূরের জগৎ, বেতার একটা দারুণ ব্যাপার, কিন্তু মানে অডিশন দিয়ে ঢুকতে হয়, অত ইজি নয়। প্রাইভেট চ্যানেল তখন সবে তার 2-3 বছর বাদে এলো, 93-এ আলফা বাংলা নাম দিয়ে জি প্রথম এলো ছোট একটা স্লট নিয়ে। তা সেই সময়টায় তখন আমি কখনো একটু বোর্ড থিয়েটার করছি, কখনো ওয়ান ওয়াল বলে একটা যাত্রার মতো একটা ফরম্যাট ছিল, এখন উঠে গেছে, সেটাই করছি। আর এই থিয়েটারের থেকেই আমার বিভিন্ন যে অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট, ফিল্মের বিভিন্ন, তখন খুব ডিরেক্টররা থিয়েটার দেখে দেখে ছেলে মেয়েদের ওখান থেকে স্পট করত। আচ্ছা। মানে প্রথম হুইল চেয়ারে তপন সিনহা আমাকে সুযোগ দেন, একদমই নির্বাক প্রায় একটা চরিত্র এবং 2-2.5 মিনিটের, সেটাও কুচি কুচি করে সারা ছবিতে ছড়ানো। আমি নিজেকে দেখে মানে এখন খুঁজে পাওয়াটা শক্ত হয় আর কি হুইল চেয়ারে। সেটা উনি যদুবংশ বলে একটা স্বপ্ন সন্ধানী নাটক দেখতে গিয়ে আমাকে ওখান থেকে বাছেন। আবার ওটারই প্রথম পার্থ স্বপ্ন সন্ধানী থেকে যখন করছি, উনি আমাকে আজব গায়ের আজব কথা, আমার প্রথম যে দীর্ঘ চরিত্র, যেটা মানে মূল একটা চরিত্রে আমি কাজ করার সুযোগ পাই, সেটাতে উনি আমাকে সুযোগ দেন। এই রকমভাবেই অনসম্বলে যখন কাজ করছি সোহাগ সেনের, তখন অপর্ণা সেন দেখতে এসে আমাকে পারমিতার একদিনের জন্যে বাছাই করেন। তার পরবর্তীকালে উইঙ্কল টুইঙ্কল যখন করছি, ব্রাত্য বসুর লেখা নাটক, ব্রাত্য তখন একটা থিয়েটার করলো মিডল রোড ফিল্ম, রাস্তা বলে, সেটার মূল চরিত্রে ব্রাত্য আমাকে কাস্ট করে। সেটায় মিঠুনদা একটা ক্যামিও চরিত্র করতে এসেছিলেন 4টে সিনের। মিঠুনদা তারপরে বারুদ বলে একটা কমার্শিয়াল ছবিতে যখন উনি পাঠ করছেন, উনি সাজেস্ট করেন যে একটা নতুন ছেলেকে দেখেছি, ওকে নিতে পারো। কারণ কেউই, ডিরেক্টর বলুন বা প্রডিউসার বলুন, কেউই তখন আমাকে সেরকমভাবে চেনে না। এবং তারপর তখন ওই ছবিটা যেহেতু খুব ব্যবসায়িক সাফল্য পায়, তারপরে একটা দীর্ঘ কমার্শিয়াল ছবির যাত্রা চলতে থাকে প্রায় 10-15 বছর। তা এইরকমভাবে আর কি থিয়েটার, মানে অফকোর্স আমার আপনি তো হিন্দিতেও বেশ কিছু ফিল্মে, হ্যাঁ, কিন্তু সেগুলো থিয়েটার থেকে নয়। তখন আস্তে আস্তে মানে তার আগে আমি যদি খুব ভুল না করে থাকি, বাঙালি চরিত্রদের হিন্দি ফিল্মে না একটুখানি তখনও পাড়োসানের প্রভাব চলছে আর কি। ওখানে এক ধুতি পাঞ্জাবি পরা, মুখ দিয়ে পানের কষ পড়ছে, মাঝখানে সিটি করা, আর মাঝে মাঝে উড়ি বাবা বলে, এইটা হচ্ছে বাঙালির চরিত্র তখন। এবং মূলত একটু বোকাশোকা বা একটু বিশ্বাসঘাতক এরকম চরিত্রে দেখা যেত। আমার ধারণা ওই 2007-8 থেকে এই সিনারিওটা, কিংবা তার একটু আগের থেকে বদলাতে থাকে। তার কারণটা আমার মনে হয় ইকোনমিক্স, কারণ ইস্টার্ন রিজিয়ন তখন বোধহয় বেটার বিজনেস দিতে শুরু করে। কাজেই তখন বা তাদের মনে হয় যে এই ইমোশনটাকে ক্ষুণ্ণ করাটা উচিত হবে না, এটাকে হয়তো ভুলভাবে নিচ্ছেন সিনেমাটা ওখানেই চলবে। তা সেই ভেবে হয়তো, আমি জানি না, এটা আমার ব্যাখ্যা, আস্তে আস্তে বাঙালি চরিত্রটা তখন একটু কলকে পেতে থাকে, যারা একটু মূল চরিত্র, যারা অতটা হাস্যকর নয়, যাদের পায়ের তলায় একটু জমি রয়েছে। এবং সেরকম একটা কাজে প্রথম আমার কাছে 2008-এ অফার আসে কামিনে, এবং সেটা অডিশন দিয়েই
আমাকে কাজ পেতে হয়। তারপর ওই একটা থেকে আরেকটা এরকম করে করে আরও বেশ 5-6টা 7টা কাজ করেছি আমি। তো সেইগুলোর ওরকম একটা জার্নি। মানে ওইগুলো আপনার এই ফিল্ম দেখেই আস্তে আস্তে কন্ট্যাক্ট হয়, যেগুলো বাংলায় ফিল্ম আপনি করেছিলেন? বাংলায় ফিল্ম দেখে নয়, প্রথমটা অডিশন দিয়ে, তারপরে কখনো অডিশন হচ্ছে, কখনো হয়তো যেরকম আমাকে তারপরে একথিডাইনের জন্য যখন ডাকা হয়, একথিডাইনে আমার চরিত্রটা অন্য কেউ আগে করছিলেন, তো সেটা বোধহয় বিশালজির পছন্দ হয়নি, তো সেটা বদলে উনি আবার রিশুট করিয়েছিলেন আমাকে ডেকে। এবং তখন যেহেতু আমি আগে কাজ করেছি এবং উনি খুবই উচ্ছ্বাস করেছিলেন তখন, সেই সূত্রে আমি তখন অটোমেটিকলি ওনার কাছ থেকে ডাক পাই, কারণ মাঝখানে আমি আরেকটা ডাক পেয়েছিলাম যেটা করতে পারিনি। আচ্ছা। সাত খুন মাপের জন্য উনি আমাকে ডেকেছিলেন, কিন্তু আমি তখন অন্য একটা বাংলা ছবি করছি, সেই ছবিটার নামই শোনেনি প্রায় কেউ, হ্যান্ডকাফ বলে একটা ছবি। আচ্ছা। কিন্তু সেটা ডেট ক্ল্যাশ করে যায় বলে আমি বলি যে আমি করতে পারছি না। মানে বাংলা ফিল্মের জন্য হিন্দি ছেড়েছেন এরম মানুষ কিন্তু কম আছেন। না, হয়তো আরও আছেন, আমরা হয়তো জানতে পারি না, কারণ আমি জানি বেনুদা মানে সব্যসাচী এটা একাধিকবার করেছেন। আসলে অনেক সময় না প্রফেশনালিজম কথাটাকে একটু ভুলভাবে ব্যাখ্যা করা হয়। মানে কেউ ধরুন টাকা পয়সা যেটা চাইছে সেটা প্রডিউসারের পছন্দ হচ্ছে না, বা অন্য কোনো একটা টার্মস সে রেখেছে, সেখানটায় তখন অনেক সময় তাকে হয়তো শুনতে হয়, আমি দেখেছি আমার কলিগদেরও, বড্ড প্রফেশনাল হয়ে যাচ্ছ। যেন প্রফেশনাল হওয়াটা একটা খারাপ দিক। প্রফেশনালিজমের তো কতগুলো অন্য দিক থাকে, সেগুলোর মধ্যে যেরকম পরে আমার চিকুনগুনিয়া হয়েছিল একটা ছবি করতে গিয়ে, 10 দিন ওই চিকুনগুনিয়া মানে 103.5 জ্বর নিয়ে আমি শ্যুট করেছিলাম, সারা গা দিয়ে র্যাশ বেরোচ্ছে, ইউরিন দিয়ে মাড়ি দিয়ে ব্লিড করছে, কমেডি ছবি। তা এই ছবিটা যে আমি করে যাচ্ছি, বা আমার একটা শুটিং করতে গিয়ে পা ভেঙে গেল, তারপরেও আমি 4 ঘন্টা শ্যুট করলাম সেই ভাঙা পা নিয়ে, কারণ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হচ্ছিল। তখন যদি আমি চলে যাই পা ভাঙার জন্যে, তাহলে ওই ছেলে মেয়েদের পক্ষে ওই বাড়িটা আর ভাড়া করা সম্ভব না, ক্যামেরা ভাড়া করা সম্ভব নয়। এখানটায় সোট ঢুকে গেছিল, তারপরে আমি স্টিচ করাতে যেতে পারিনি, তার কারণ সানডাউন হয়ে যাচ্ছে, ক্যামেরা পরের দিন চলে যাবে। তা এগুলোও প্রফেশনালিজমের মধ্যে পড়ে। সেটাকে তখন অতটা গুরুত্ব দিয়ে হয়তো সেটা যদি বোম্বেতে কেউ গল্প শোনেন, সেটাকে খুব বড় করে হয়তো সেটাকে মহান করে দেখা হয়। আমি বলছি মহান কি মহান নয় সেটা আমি জানি না, কিন্তু এগুলোই প্যাকেজের মধ্যেই পড়ে, কারণ তুমি দায়বদ্ধ, অনেক বড় একটা টাকা তোমার ওপর লগ্নি হয়ে রয়েছে, এতজনের ক্ষতি করাতে পারো না যদি তোমার সাধ্য থাকে। হ্যাঁ, তো সেগুলো কিন্তু প্রফেশনালিজমের মধ্যেই পড়ে, কিন্তু ওটাকে তখন তুমি বড্ড প্রফেশনাল হয়ে যাচ্ছ বলে কখনো নিন্দে বন্ধ করা বা অতটা ইয়ে করেও বলা